রহিম। হোসেনপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ওসমানপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, যিনি একটি জরুরি রাজনৈতিক কারণে ঢাকায় অবস্থান করছেন, আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় কুমারখালী খোকসা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাই আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি, তারপরেও তাকে আমি সালাম জানাচ্ছি যে তিনি এই অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে বিএনপির আদর্শকে প্রতিষ্ঠা করেছেন, বিস্তার ঘটিয়েছেন বিএনপির আদর্শের খোকসা, কুমারখালী তথা কুষ্টিয়া প্রত্যেকটি অঞ্চলে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে তরুণ ভাইয়েরা বেশি, ভাই বোনেরা। বিগত 17 বছরে আপনারা যারা স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনাদেরকে কিছু মিথ্যে শিক্ষা, ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক থেকে আসল ইতিহাস মুছে ফেলে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে তাদের ইচ্ছা মতো সাজিয়ে সাজিয়ে লিখেছে ইতিহাস এবং অনেক কিছু। তাই আমি আপনাদের সামনে ছোট্ট করে কিছু সত্য ইতিহাস তুলে ধরতে চাই। যেহেতু আপনারা তরুণ, আপনারা হয়তো অনেকেই জানেন না। আপনারা শুনেছেন 1971 সালে আমার দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, শুনেছেন? সেই মুক্তিযুদ্ধের সময় যে দলটি বা যে দলের প্রধান নেতৃত্বে থাকার কথা ছিল, তিনি আপোষ করে তাদের সাথে চলে গেলেন তাদের মেহমানখানায়। অতর্কিত হামলা করলো পাক বাহিনী আমার নিরীহ বাংলাদেশের মানুষের উপর, হত্যা করলো লক্ষ লক্ষ মানুষ। মানুষ যখন দিশেহারা দিক বিদিক ছোটাছুটি করছে, তখন বাংলার রাখাল রাজার একটি কণ্ঠ আমরা সবাই শুনতে পেলাম। সেটি ছিল, I Major Ziaur Rahman do hereby declare the independence of Bangladesh। এই বলে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা করলেন এবং বাংলাদেশের মানুষ প্রাণের ভিতরে সাহস খুঁজে পেল, ঝাঁপিয়ে পড়ল মুক্তিযুদ্ধে। 9 মাসের দীর্ঘ সংগ্রাম আন্দোলন এবং যুদ্ধের পরে আমরা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছি একটি স্বাধীন সার্বভৌম দেশ, যে দেশটির নাম বাংলাদেশ। যুদ্ধ শেষে তিনি তার ব্যারাকে ফিরে গেলেন। যুদ্ধের পরে স্বাধীন রাষ্ট্রে একটি সাজানো সরকারে তাদের ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করতে লাগলো। সমস্ত দলের রাজনীতি বন্ধ করে একদলীয় শাসনতন্ত্র পাকশাল কায়েম করলো। সমস্ত পত্রিকা বন্ধ করে তাদের আজ্ঞাবহ কিছু পত্রিকা দিয়ে দেশ চালাতে লাগলো। মানুষের অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত কিছু কেড়ে নেওয়া হলো, এমনকি লেখনীর স্বাধীনতাও কেড়ে নেওয়া হলো, বাক স্বাধীনতাও কেড়ে নেওয়া হলো। তখন প্রতিবাদকারী একজন বিপ্লবীকে এই যে বিনা বিচারে হত্যা করে বিনা বিচারে হত্যার রাজনীতি শুরু করলেন তৎকালীন প্রধানমন্ত্রী সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় গেলেন সিরাজ শিকদার? এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা নায়ক কিন্তু উনি, তার থেকেই শুরু। পরবর্তী প্রেক্ষাপটে দেশ যখন বিশৃঙ্খল, সমস্ত দিকে যখন অস্থিরতা, 1975 সালের 7ই নভেম্বর এদেশের জনগণ আবার তাদের প্রয়োজনে সিপাহী জনতার সংহতি বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আবার বাংলাদেশ পরিচালনা রাষ্ট্রে ভার দেওয়া হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করার পরেই তিনি এদেশের জনগণের জন্য, এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের সার্বিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি কিছু পরিকল্পনা গ্রহণ করলেন। এবার আপনাদেরকে বলি, বাংলাদেশের সবচাইতে বিদেশি আয় কোথা থেকে আসে? বিদেশি যে ভাইয়েরা আমাদের চাকরি করেন, তারা যে টাকাটা পাঠান, অর্থাৎ
বিদেশি আয়, বিদেশি রেমিটেন্স, এটা হলো বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় আয়ের অংশ। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রচলন করে গেছেন। তিনি মিডল ইস্টে আমাদের দেশে লোক পাঠিয়েছিলেন। যখন আগের সমস্ত নেতারা বলতো জনসংখ্যা আমাদের বোঝা, জিয়া রহমান বলেছিল জনসংখ্যা আমার শক্তি। 8 কোটি মানুষের 16 কোটি হাত কাজ করলে এই দেশ উন্নত হবেই হবে, সেটা বিশ্বাস করতো আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তিনি বিদেশে লোক দিলেন, লোক পাঠালেন চাকরির জন্য, তাদের পাঠানো অর্থে দেশ আস্তে আস্তে সমৃদ্ধ হতে শুরু করলো। আরেকটা জিনিস দেখেন, আমাদের দেশের, আমাদের গৃহে, আমাদের সকলের ঘরে নারী হচ্ছে আমাদের প্রধান শক্তি। যে নারী না হলে আপনি আমি কখনোই সফল হতে পারবো না। সে আমার মা, সে আমার বোন, সে আমার ভাবি। নারীরা যাতে ঘরে বেকার বসে না থাকে, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে গার্মেন্টস, যে গার্মেন্টসে লক্ষ লক্ষ কোটি নারীকে তিনি চাকরির সুযোগ করে দিলেন, যেটাও আমার অর্থনীতির দ্বিতীয় বৃহত্তর শক্তি। তো এই উন্নয়ন কর্মকাণ্ডগুলি সব বিএনপির হাত ধরেই হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই। তারা বাংলাদেশের অর্থনৈতিক উদ্যোগতিকে, তারা বাংলাদেশের উন্নয়নকে, সমস্ত কিছুকে ব্যাহত করার জন্য বাংলার রাখাল রাজা যে বাংলার স্বপ্ন দেখেছিলেন, তাকে হত্যা করলেন 80 সালের 30 মে। বাংলাদেশের উন্নয়নকে স্তব্ধ করে দেয়া, দেশ চলে গেল আবার সেই স্বৈরাচার। তখন একটি কণ্ঠ আবার শোনা গেল, আমি বেগম জিয়া বলছি। সেই থেকে শুরু হলো আমার মা, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন আন্দোলন। স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আপসহীন আন্দোলনের মাধ্যমে তিনি স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত করলেন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরেই রাষ্ট্রপতি প্রথা বাতিল করে দিয়ে তিনি সংসদীয় প্রথা চালু করলেন, বাংলাদেশে সংসদীয় সরকার প্রথা, যাতে তার ফলে প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। তিনি গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত করলেন জনগণের দাবির মধ্যে। আমরা সবসময় জনগণের দাবিকে প্রাধান্য দিয়েছি, আমরা সবসময় জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছি, এবং আমরা সবসময় জনগণের জন্যই কাজ করেছি, জনগণের জন্যই আমরা করেছি, জনগণের জন্যই মরব। সংগ্রামী ভাইরা, একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমার এই বক্তব্যগুলো হয়তো আপনাদের ভালো লাগবে না, তবে কিছু বলার জন্য, জানার জন্য আপনাদেরকে বলছি। এই সমস্ত ইতিহাসগুলো এতগুলো বছর আপনাদের থেকে দূরে রাখা হয়েছে, আপনাদেরকে পড়তে দেওয়া হয়নি, জানতে দেওয়া হয়নি, শিখতে দেওয়া হয়নি। আজকে দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার যে জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপর বসেছিল, আমাদের প্রিয় নেতা, বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এবং ছাত্র জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাইয়ের আগস্ট মাসে আমরা তাদের বিদায় করেছি। শুধু বিদায় করে তারা পালিয়ে গেছে। আমরা কিন্তু পালাই নাই। আমাদের ব্যয় করে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল। আমার নেত্রী বলছিল আমি বিদেশে কোথাও যাবো না, কারণ বিদেশে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশে আমার বাড়ি, বাংলাদেশেই জন্মগ্রহণ করছি, বাংলাদেশেই বলবো। বাংলাদেশের জনগণ আমার ভাই, আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি সারা জীবন, এছাড়া আমাদের কিছু নাই। সবার আগে বাংলাদেশ। তো সেই নেতা ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতটা কি? বিগত দিনগুলোতে দেশে অন্যায়, লুটপাট, স্বৈরতন্ত্র, মানুষের অধিকার হরণের মাধ্যমে পুরো দেশটাকে যে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, চিকিৎসা ব্যয় আমাদের সকলের নাগালের বাইরে চলে গেছে। এই সমস্ত কিছু এবং আমাদের প্রধান শক্তি যেটা আমাদের কৃষি, আমাদের গ্রাম হচ্ছে নগর সভ্যতার সূতিকাগার।
এই সমস্ত কিছুকে শক্তিশালী করার জন্য, দেশের রাজনীতিকে সুষ্ঠু পথে নেওয়ার জন্য, দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, শাসন ব্যবস্থাকে স্বচ্ছ করার জন্য যে কি জিনিসগুলো দরকার তার সবকিছু রয়েছে আমার নেতা জনাব তারেক রহমান ঘোষিত 31 দফার রাষ্ট্র মেরামতের সেই পাণ্ডুলিপিতে। আপনারা সবাই সেগুলো পড়বেন। আর যারা এখানে বিএনপির নেতা কর্মীরা আছেন তাদেরকে বলছি এগুলো মানুষের মাঝে আপনারা নিয়ে যাবেন, মানুষকে বোঝাবেন। তো তরুণ ভাইরা, আমার মুখ থেকে যে কথাগুলো আপনারা শুনলেন তার কতটুকু আপনাদের ভালো লেগেছে বা বিশ্বাস করেছেন একবার হাত তুলে বলেন। তাহলে যে দলটি আপনার জন্য আমার এই বুকের তাজা রক্ত আমি রাস্তায় বিলিয়ে দিয়েছি, আমি আপনার কাছে এসেছি আমার রায় নেওয়ার জন্য। আমি কি ঠিক করেছি না ভুল করেছি? যদি আমি ঠিক করে থাকি, যদি আমার দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল যদি জনগণের দল হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ জনগণ আমাদের পক্ষেই আছে। তাহলে কি তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ মার্কায় হোক। আরেকটা কথা বলি, এখানে যারা বিএনপির নেতা কর্মী ভাইয়েরা আছেন,